চার দফা দাবিতে আগারগাঁওয়ে চলছে মার্চ টু এনবিআর কর্মসূচি। কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে সতর্কতা। প্রতিশ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান বিএনপির। শেখ হাসিনার বিচার দৃশ্যমান করার দাবি। মুন্সিগঞ্জে শ্রীনগরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষ, প্রাণ হারালেন 4 জন, আহত আরও অন্তত 15। এবং আবারও বেড়েছে ডেঙ্গু সহ মশাবাহিত রোগের প্রকোপ। বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ বিশেষজ্ঞদের। সবাইকে স্বাগত এশিয়া নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজা। এখন শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছে পুরো খবরে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ভবনে চলছে মার্চ টু এনবিআর কর্মসূচি। সকালে আগারগাঁওয়ে এনবিআর ভবনের নিচে এই কর্মসূচিতে অংশ নেন। সারা দেশ থেকে আসা রাজস্ব কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন। এনবিআর এর জারিকৃত অধ্যাদেশ অবিলম্বে বাতিল, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে অপসারণ করা, রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শ কমিটির সুপারিশ জনসাধারণের জন্য ওয়েবসাইটে প্রকাশ করা, এনবিআর এর প্রস্তাবিত খসড়া ও পরামর্শ কমিটির সংশ্লিষ্ট সব অংশীজনের মতামত নিয়ে রাজস্ব ব্যবস্থা সংস্কার নিশ্চিত সহ মোট 4 দফা দাবিতে এই কর্মসূচি করছে এনবিআর ঐক্য পরিষদ। আন্দোলনের কারণে দীর্ঘদিন ধরেই অনেকটাই অচলাবস্থা এনবিআর অফিসে। অন্তর্বর্তী সরকারের দেশের অর্থনীতির দিকে নজর দেওয়ার আহ্বান জানিয়ে প্রয়োজনীয় সংস্কার শেষে প্রতিশ্রুত সময়ের মধ্যে নির্বাচনের দেয়ার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আর শেখ হাসিনার বিচার দেশের মানুষ দৃশ্যমান দেখতে চায় বলে দাবি করেন দলটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। রাজধানীর বাংলাদেশ চিন্ময়ী সম্মেলন কেন্দ্রে জুলাই আগস্ট গণঅভ্যুত্থান উদযাপন বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের নিয়ে আয়োজিত কর্মসূচির ভেন্যু পরিদর্শন করতে যান বিএনপির উদযাপন বাস্তবায়ন কমিটির সদস্যরা। দেশ এখন সামাজিক অর্থনৈতিক সহ নানা সংকটে আছে উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এর থেকে দেশকে মুক্ত করার আহ্বান জানান। অন্তর্বর্তীকালীন সরকার যিনি আছেন তাকে অর্থনৈতিক বিষয়টা দেখতে হবে। আমরা বলেছি আমরা সরকারের যে ত্রুটি বিচ্যুতি আছে সেটা সমালোচনা করব, কিন্তু যে কয়দিন তারা আছেন তারা যাতে এদেশের মানুষের কল্যাণে, এদেশের মানুষের সামগ্রিক উন্নতি এবং তাদের উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য তারা কাজ করে যাবেন। এই জন্য প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দিতে হবে এবং সেই নির্বাচনটি অবশ্যই যৌক্তিক সময়ের মধ্যেই সেটা দিতে হবে। ভবিষ্যতে যারা জনপ্রতিনিধি নির্বাচিত হবেন তারা যেন ফেসিবাদী না হয়ে জনগণের সেবক হয়ে কাজ করবেন বলে প্রত্যাশার কথা জানান রুহুল কবির রিজভী। আমাদের যারা জনপ্রতিনিধি হবেন আগামীতে তাদের প্রতিটি পদে পদে যাতে জবাবদিহিতে থাকে সেই গণতন্ত্র নিশ্চিত আমাদের করতে হবে। এখানে একজন ব্যক্তি ক্ষমতাশালী হলেন, কেউ এমপি হয়ে গেলেন, কেউ জনপ্রতিনিধি হয়ে সে এলাকার গডফাদার হয়ে গেলেন। শেখ হাসিনার আমলে যেটা হয়েছে আমরা সেই পরিস্থিতি তৈরি হবে না। শেখ হাসিনার বিচার দেশের মানুষ দৃশ্যমান দেখতে চায় বলে এ সময় দাবি করেন দলটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। সম্পূর্ণ দেশবাসীর দাবি খুব শীঘ্রই শেখ হাসিনার বিচার দৃশ্যমান হবে, দ্রুত কার্যকর হবে। যে সংস্কার কাজ চলছে সেটি আরও বেশি দৃশ্যমান এবং দ্রুত হবে। জনগণের প্রত্যাশা অনুযায়ী জনগণের সরকার নির্বাচিত হবে এবং একটা উপযুক্ত সময়। বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কোনো কমিশন বা সংস্থার মাধ্যমে অভ্যর্থনে শহীদ ও আহতদের পাশে থাকবে বলে জানান বিএনপির এই নেতা। সরকার সর্বোচ্চ যে কাজটুকু করা দরকার শহীদ পরিবারের জন্য, সেটা একটা কমিশন হোক, একটা সংস্থার মাধ্যমে হোক বা অধিদপ্তরের মাধ্যমে হোক, নিয়ম অনুযায়ী নীতি অনুযায়ী আমরা আমাদের অবস্থান থেকে সেই পরিবারগুলোর পাশে আমরা দাঁড়াবো। শরীফুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থান উপলক্ষে 36 দিন মাসব্যাপী কর্মসূচি পালন করবে জামায়াতে ইসলামী।
একথা জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। দুপুরে মগবাজারস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মাসব্যাপী কর্মসূচির ঘোষণা করেন তিনি। সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল জানান, ১ জুলাই গণঅভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ব বরণকারীদের জন্য দেশব্যাপী শাখায় শাখায় দোয়া অনুষ্ঠান করা হবে। ৮ থেকে ১৫ জুলাই হবে জামায়াত নেতৃবৃন্দের শহীদ ও আহত পরিবারের সাথে সাক্ষাৎ ও মতবিনিময়। এরপর ১৬ জুলাই শহীদ আবু সাইদ স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান করতে রংপুর যাবেন শীর্ষ নেতারা। ৫ আগস্ট দেশব্যাপী গণমিছিল পালন এবং রাষ্ট্রীয় কর্মসূচিতে জাতীয় ও স্থানীয়ভাবে অংশগ্রহণ করবে দলের নেতাকর্মীরা বলেও জানান মিয়া গোলাম পরওয়ার। শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, প্রকৌশলী, আলেম ওলামা, ব্যবসায়ীদের, বিভিন্ন পেশাজীবীদের উদ্যোগে আমাদের আলোচনা সভা এবং দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হবে। এইভাবে ১ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত আমরা কর্মসূচি ঘোষণা করেছি। মুন্সিগঞ্জের শ্রীনগরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন। ভোরে শ্রীনগরের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। ইতোমধ্যে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার কাজ শুরু করেছে। আন্ডারপাসের সামনে ঢাকা। বাংলাদেশে এবারে ডেঙ্গুর পাশাপাশি ভয়াবহ আকার ধারণ করবে চিকুনগুনিয়া, এমন শঙ্কার কথা জানিয়েছেন কীটতত্ত্ববিদ অধ্যাপক ডক্টর কবিরুল বাশার। সেই পরিস্থিতি মোকাবেলায় তৈরি রয়েছে উত্তর সিটি কর্পোরেশন। একই সাথে হাসপাতালগুলোও নিয়েছে পর্যাপ্ত ব্যবস্থা। শাহিন হাওলাদারের ক্যামেরায় শেখ সোহারের রিপোর্টে বিস্তারিত। গ্রাম থেকে শহর, প্রতিটি অঞ্চলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের সংখ্যা হু হু করে বাড়ছে। হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগীদের উপচে পড়া ভিড়। বিশেষজ্ঞরা বলছে, গতবারের চেয়ে এবারে ডেঙ্গু জ্বর ব্যতিক্রমধর্মী এবং এর লক্ষণও ভিন্ন। একই সাথে চিকুনগুনিয়ার প্রভাবও এবার বাড়বে বলে জানান অধ্যাপক ডক্টর কবিরুল বাশার। আমরা নিশ্চিতভাবে দেখতে পাচ্ছি যে এবছর ডেঙ্গু পরিস্থিতি বেশ খারাপ হবে। বিশেষ করে ঢাকা ছাড়াও ঢাকার বাইরে চট্টগ্রাম, কক্সবাজার, বরগুনা এবং বরিশাল এই কয়েকটি জেলার পরিস্থিতি বেশ ভয়াবহ হওয়ার একটি সম্ভাবনা আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে উত্তর সিটি কর্পোরেশনের স্কুল ভিত্তিক কার্যক্রম ছাড়াও বেশ কিছু উদ্যোগ হাতে নিয়েছে। নাগরিক যারা আছেন শহরে তারা যেন একটু সচেতন থাকে, তাদের আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। মেইনলি আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে জোর দিচ্ছি। আমরা দুটি স্পেশাল প্রোগ্রাম করেছি। একটা হচ্ছে স্কুল ভিত্তিক যে প্রোগ্রামগুলো, যেহেতু স্কুলগুলো ৭ থেকে ৮ দিন ১২ দিনের মতো বন্ধ ছিল, সেই স্কুলগুলোতে শিক্ষার্থীরা ক্লাসে আসার আগেই তারা যেন একটা মশক মুক্ত এবং ডেঙ্গুর আশঙ্কা মুক্ত একটা পরিবেশ পায়, সেই জন্য আমরা স্কুল ছুটির আগ পর্যন্ত, গতকাল পর্যন্ত স্কুলগুলোতে আমরা প্রায় ১২৪৪ স্কুল টার্গেট ছিল, আমরা ১,০০০-এর মতো স্কুল ফুলফিল করতে পেরেছি। আমরা ক্লিন করে দিয়েছি এবং ফগিং করে দিয়েছি যাতে মশার আশঙ্কাটা দূর হয়। সেই সাথে ডিএনসিসি কোভিড হাসপাতালকেও প্রস্তুত রাখা হয়েছে। তবে এবারের রোগীদের ধরন অন্যান্য বারের চেয়ে ব্যতিক্রম হয় বাড়তি সতর্কতার কথা জানান হাসপাতালটির পরিচালক। আপনারা জানেন যে আমরা চিকিৎসা দিয়ে একটা স্মল পার্সেন্টেজ অফ পিপলকে কিন্তু উই ক্যান ট্রিট, কিন্তু যদি আমরা প্রিভেন্ট করি তাহলে কিন্তু আমরা মাস পিপল এই ডেঙ্গু থেকে রক্ষা পেতে পারে। এবং এই সচেতনতার জন্য যেটা ব্যক্তিগত পর্যায়ে এবং সামাজিক পর্যায়ে এবং রাষ্ট্রীয় পর্যায়ে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তবে প্রতিবারের ন্যায় ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের অভাব বলছেন সাধারণ মানুষ। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রাজধানী পুরানা পল্টনে গৃহকর্মী আশামণির মৃত্যু নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। নিহতের পরিবারের দাবি হত্যা করা হয়েছে ওই নারীকে। তবে যেই বাড়িতে এই ঘটনা, তারা বলছেন বাথরুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আশামণি। এ বিষয়ে পুলিশ ক্যামেরার সামনে কথা বললেও ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর রহস্য উন্মোচিত হবে বলে জানান আসাদুজ্জামানের রিপোর্ট জানাচ্ছেন রাশেদ আকুন।
অভাবের দায়ে প্রায় 4 মাস আগে রাজধানীর পুরানা পল্টনের একটি বাসায় গৃহকর্মীর চাকরি নেন আশামণি। হঠাৎই গত মাসের মাঝামাঝি বাড়িটির বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার চর কাউনিয়া উত্তরপাড়া গ্রামের আশামণির পরিবারের দাবি হত্যা করা হয়েছে তাকে। পরে আমরা ফাঁসিতে নিয়ে এই তারের মাঝে বাজাইয়া উন্নারে মেলাইয়া থুয়ে দিতে থুয়ে দেয় বা ফেলা থুয়ে দিতে না পাইলেও আমি দেখি নাই। আমি বলছি যে আমি আসবাম, আমি আসতে হারিয়ে ভরে ধরে আমি এই মেয়ের আমি দেখবাম, আমি নিজের চোখে দেখবাম, দেখতে হারিয়ে দেখবো যে এটা কি হ্যাঁ আসলে কি বিষ খাইছে না মাছ টুইছে না কি ভাই মরছে। আমার কইছি, আমি বারবার ফোন দিয়েছে, বারবার আমি কইছি যে লাশটা নেই না যায়, সরাই নেই না যায়। মানলই না, আমার কথাটা মানলই না। আমার 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 অর্ডার ছাড়াই তারা লাশ নিয়ে মেডিকেলে গেছে। ছবির মধ্যে যেটা দেখা গেছে, দেখার পরিপ্রেক্ষিতে মনে হইতেছে যে এখানে তদন্ত সাপেক্ষে আরো অনেক কিছু বেরিয়ে আসতে পারে। আমরা এটা ওখানে আমরা বিচার চাই, তার যত সুষ্ঠু বিচার সে তো আমরা ধোঁকা দিচ্ছি, মানে আমরা বালা থেকে আমরা ধোঁকা চাইছি। তবে যেই বাড়িতে এই ঘটনা সেই গৃহকর্তা ক্যামেরার সামনে কথা না বললেও তিনি জানান তিনিও তার স্ত্রী সকালে বাড়ি থেকে বের হয়ে যান। তারা বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর গৃহকর্মী আশামণি বাড়ির ময়লা নিতে আসা একটি ছেলে আবর্জনার ব্যাগ দেন। দুপুরের পর তিনি বাড়ি ফিরলে বাথরুমের ভেতরে দরজা বন্ধ পান। এরপর তিনি বাড়ির দারোয়ান সহ থানায় ফোন দিয়ে বিষয়টি অবগত করেন। বাথরুমের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য না পাওয়া গেলেও পুলিশ জানায় ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর আসল রহস্য উদ্ঘাটন হবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। রাশাদ আকন, এশিয়ান টেলিভিশন। এবার সারা বাংলার খবর। প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আখতার বলেছেন, আমরা যে অর্থে গুঁড়া দুধ আমদানি করি তা দিয়ে দেশে অনেকগুলো চিলিং সেন্টার স্থাপন করা সম্ভব। সরকার এই নিয়ে উদ্যোগ নেবে এবং বেসরকারি খাতকে উৎসাহিত করা হবে। শনিবার মানিকগঞ্জ সদর উপজেলার জয়নগর স্কুল মাঠে গবাদি পশুর টিকাদান কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানান তিনি। অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব তোফাজ্জল হোসেন, মহাপরিচালক আবু সুফিয়ান, জেলা প্রশাসক ডক্টর মনোয়ার হোসেন মোল্লা ও জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মজিবুর রহমান সহ 2 শতাধিক খামারি উপস্থিত ছিলেন। নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ আগামীতে বিএনপিকে ক্ষমতায় নিলে বন্ধ সকল মিল কারখানা চালু করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। শুক্রবার রাতে মিরেরডাঙ্গা তেঁতুলতলা মসজিদ সংলগ্ন মাঠে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময়কালে তিনি এই কথা বলেন। নগরীর 2 নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস.এম. শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তুহিন অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এ সময় মহানগর থানা ও ওয়ার্ড বিএনপির নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। বরগুনা সদর উপজেলার কেজি স্কুল সড়কের একটি মুদির দোকান থেকে জেলেদের খাদ্য সহায়তার 750 কেজি চাল জব্দ করা হয়েছে। বরগুনা কেজি স্কুল সড়কের শাহিন হাওলাদারের মুদি দোকান থেকে 750 কেজি সরকারি চাল জব্দ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইয়াসিন আরাফাত রানা। অভিযোগ রয়েছে, সদর উপজেলার ঢলুয়া ইউনিয়ন পরিষদের কতিপয় দুর্নীতিবাজ স্টাফ ভুয়া মাস্টার রোল তৈরি করে জেলেদের নামমাত্র খাদ্য সহায়তার চাল দিয়ে সিংহভাগ নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয়। পরক্ষণে সেগুলো মোটা অঙ্কের বিনিময়ে চালের আড়ত ও মুদি দোকানে বিক্রি করেন। বিষয়টি জানাজানি হলে উপজেলা প্রশাসন শাহিনের দোকানে অভিযান পরিচালনা করে 750 কেজি চাল জব্দ করে। যশোরে মাদ্রাসা থেকে বের হয়ে 10 দিন ধরে নিখোঁজ রয়েছে সুতিঘাটা মাদ্রাসার ছাত্র হাফেজ মোহাম্মদ আবু তালহা। এতে উৎকণ্ঠা বিরাজ করছে পরিবারের মাঝে। এই ঘটনায় ফরিদপুরের কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। নিখোঁজ হাফেজ কিতাব বিভাগে নাহবেমির জামাতের শিক্ষার্থী। সদর থানা বগিয়া ইউনিয়ন আলোকদিয়া বাজার সংলগ্ন পুকুরিয়া পশ্চিমপাড়া গ্রামের ছেলে আবু তালহা গত 19 তারিখ বৃহস্পতিবার বিকেলে 3টার দিকে মাদ্রাসা থেকে চোখের ডাক্তার দেখানোর উদ্দেশ্যে যশোর সদরে বের হয়।
সে সময় তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ছেলেটির সন্ধান পেলে স্ক্রিনে দেয়া তার বাবার নাম্বারে যোগাযোগ করার কথা বলা হয়েছে। এবার বাণিজ্য সংবাদ। সঠিক বিনিয়োগে ব্যবসা হবে সফল, আসবে সর্বোচ্চ রিটার্ন, এই স্লোগানকে সামনে রেখে সাভারের আশুলিয়ায় অবস্থিত একমাত্র অত্যাধুনিক সেন্ট্রাল এসি মার্কেট রূপায়ণ ভূঁইয়া এম্পোরিয়ামে ঈদ ধামাকা মেলার র্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। জমকালো আয়োজনে রূপায়ণ ভূঁইয়া এম্পোরিয়াম শপিং মলের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। সাভার থেকে শাকিল শেখের ছবিতে মোহাম্মদ জহিরুল ইসলাম খান লিটনের রিপোর্ট, জানাচ্ছেন ওয়ালিদ সিদ্দিকী। রূপায়ণ ভূঁইয়া এম্পোরিয়াম কমার্শিয়াল স্পেসে রাফেল ড্রয়ের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়ে রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়। গীতাঞ্জলি গোল্ড, অপরূপা জুয়েলার্স, নিউ জননী জনক জুয়েলার্স, হাসিফ ফ্যাশন, জেকে স্টাইলিশ, বিগ ম্যান, ছন্দা কটেজ ইন্ডাস্ট্রিজের সৌজন্যে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। ঈদে রূপায়ণ ভূঁইয়া এম্পোরিয়াম শপিং মল থেকে কেনাকাটা করে কুপন সংগ্রহ করা ক্রেতাদের মধ্য থেকে ৩০১ জনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। রাফেল ড্র ঘোষণার পর বিজয়ীরা উচ্ছ্বাসে ফেটে পড়ে। রাফেল ড্রয়ের প্রথম পুরস্কার ছিল মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার ফ্রিজ, তৃতীয় পুরস্কার ওয়াশিং মেশিন, চতুর্থ পুরস্কার এলইডি টিভি, পঞ্চম পুরস্কার 2টি বাইসাইকেল সহ মোট ৩০১টি আকর্ষণীয় পুরস্কার। আমার ফ্রিজটা পায়া অনেক 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 মানে দুঃখ পাই, কোনো খুশির মানে বন্যা বয়ে গেছে। আমার আম্মুর নামে লটারি কাটছিলাম। নতুন মার্কেট হিসাবে আমরা যথেষ্ট সাড়া পেয়েছি, এত সাফল্য পাবো এটা আশা করিনি। আমাদের এলাকায় একটা শীতাতাপ নিয়ন্ত্রিত সুন্দর একটা মার্কেট হয়েছে। এই মার্কেটে আমরা এখন শপিং করি, বউ বাচ্চা নিয়ে কেনাকাটা করি, আমাদের কাছে খুব স্বাচ্ছন্দ্যবোধ মনে হয়। রূপায়ণ এবং ভূঁইয়া পরিবারের মিলিত একটি সম্মিলিত মার্কেট এবং আমাদের এই মার্কেটটি খুবই নান্দনিক একটা শপিং মল। রূপায়ণ ভূঁইয়া এম্পোরিয়াম শপিং মল, এটা হচ্ছে আশুলিয়ার সবচাইতে অত্যাধুনিক একটি শপিং মল। দীর্ঘ ২৫ বছরের বেশি সময় ধরে রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড বিশ্বস্ততার সঙ্গে বিনিয়োগকারীদের সাথে ব্যবসা করে আসছে। স্বচ্ছতার সাথে সুন্দরভাবে রেফারেল হয়েছে এবং আজকের প্রথম পুরস্কার পেয়েছেন অত্র এলাকার এক ক্ষুদ্র ব্যবসায়ী, ওনার ওয়াইফ উনি, এবং ওনার সাথে আমরা ফোনে কথা বলেছি। এবং দ্বিতীয় পুরস্কার যিনি পেয়েছেন উনি এই মার্কেটের একজন সিকিউরিটি। অতএব আমাদের মালিক পক্ষ থেকে সর্বোচ্চ মানে আন্তরিকতার সাথে এবং স্বচ্ছতার সাথে এই রেফারেলটি আমরা সম্পন্ন করেছি। রূপায়ণ ভূঁইয়া এম্পোরিয়ামে ৭৫ থেকে ৬৫৪ বর্গফুটের শপ, ৬৫০ থেকে ৩২১০ বর্গফুটের অফিস ও ৪৩০ থেকে ৫৪৮০ বর্গফুটের ফুড কোর্ট বিক্রয় চলছে। ৭৩ কাঠা জমির উপর নির্মিত মার্কেট সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত, নিজস্ব কার পার্কিং ব্যবস্থা, জেনারেটর ব্যাকআপ সুবিধা, অত্যাধুনিক 4টি এসকেলেটর ও 4টি ক্যাপসুল লিফট এবং অত্যাধুনিক অগ্নি নির্বাপক ব্যবস্থা রয়েছে। এই মার্কেটের সামনে ও পেছনে উভয় দিকে রাস্তা রয়েছে। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন। আর এরই সাথে শেষ করবে এশিয়ান নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। 4 দফা দাবিতে আগারগাঁয়ে চলছে মার্চ টু এনবিআর কর্মসূচি, কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে সতর্কতা। প্রতিশ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান বিএনপির, শেখ হাসিনার বিচার দৃশ্যমান করার দাবি। মুন্সিগঞ্জে শ্রীনগরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষ, প্রাণ হারালেন 4 জন, আহত আরও অন্তত 15। এবং আবারও বেড়েছে ডেঙ্গু সহ মশাবাহিত রোগের প্রকোপ, বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ বিশেষজ্ঞ। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।